আমাদের আজকের নাটক নিজ গুণে ক্ষমা করবেন। রচনা আশিস কুমার লোহ, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান নিজ গুণে ক্ষমা করবেন। ঘোষণা অনুযায়ী যে নাটক আপনারা এখন শুনবেন তা একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। তবে যেভাবে আপনারা শুনবেন ঠিক সেইভাবে ঘটনাটি কখনোই ঘটেনি। পাত্রপাত্রীরা কখনোই এই নাটকের সংলাপের মতো গুছিয়ে কথা বলেননি। তাই বলছিলাম, নাটকটিতে সত্য যতখানি স্থান দখল করে আছে, মিথ্যেও ততখানি স্থান দখল করে আছে। খলিল সাহেব এ পাড়ার সবার মুরব্বী, আমারও মুরব্বী। তিনি আমাদের এ পাড়ার পুরনো বাসিন্দা, আমিও এ পাড়ারই বাসিন্দা। তবে 12 মাস বসবাস করি না। আশ্বিন মাসে যখন শারদীয়া উৎসব হয়, তখন থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত আমি এ পাড়ায় অনুপস্থিত থাকি, কারণ আমি একজন প্রফেশনাল যাত্রা অভিনেতা। সাধারণত আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত এই 7 মাস আমি যাত্রা দলের সঙ্গে যাযাবরের মতো ঘুরে বেড়াই। আর বৈশাখ থেকে ভাদ্র এই 5 মাস আমি গৃহী, অথচ আমার ঘর নেই। তবু আমি মনে করি আমি এ পাড়ারই বাসিন্দা। এ পাড়ায় আমার জন্ম হয়েছিল। আমার পিতৃপুরুষরাও খলিল সাহেবের বাড়ির পাশে চিরকাল বসবাস করেছেন। এখন আমার বাপদাদার ভিটে থেকে আমি উৎক্ষিপ্ত। আচ্ছা যাগে, আমার কথা আপাতত থাক। আমি খলিল সাহেবের কাছে যাই, দেখি ঘটনার প্রবাহ কোন দিকে মোড় নেয়। খলিল চাচা, আদাব। আরে নাট্যকার যে, এসো এসো। তা কেমন আছো? ভালো। আপনি? ভালো না, বয়স বাড়ছে, ব্লাড প্রেশারও বাড়ছে। কিছুদিন আগে হার্ট স্ট্রোক হয়েছিল। তাই নাকি? পরপারের নোটিশ এসে গেছে হে। না না, আপনাকে আমরা যেতে দেবো না। তবু যেতে দিতে হবে। যাকে তা হঠাৎ কি মনে করে আমার এখানে? একা মানুষ আপনি, একতলা বাড়ির ওপর দোতলা তুলছেন। আচ্ছা, বাড়ি ভাড়া দেবেন নাকি? তুমি বাড়ি ভাড়া নিতে চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মাস ছয়েকের জন্যে। একা মানুষ তুমি, তিন কুলে তো কেউ নেই তোমার। তা হ্যাঁ, মাস ছয়েকের জন্যে? মাথা গোঁজার একটু ঠাঁই চাই। তা বেশ তো, আমার বাড়ির একতলার ভাড়ার ঘরের পাশের ছোট রুমটাতে না হয় তুমি বিনে ভাড়াই থাকো। জি, সেটা কেমন দেখায়? খারাপ কি, ভালোই দেখাবে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিলেন। থাকবে থাকবে সেসব কথা। আচ্ছা চাচা, সামান্য কিছু ভাড়া যদি নেন। শোনো বাপু, তোমার কাছ থেকে আমি ভাড়া টাড়া নেবো না। আমি একা মানুষ। রমজান মিয়া রান্না বান্না করে দেয়, আমি আর রমজান এই দুইজনের সঙ্গে না হয় আর দুটো চাল বেশি ফুটিয়ে নেবে। কি আশ্চর্য! নিতে এলাম বাড়ি ভাড়া, আর আপনি আমার থাকা খাওয়া সবকিছু ফ্রি করে দিলেন। তোমরা চিরকাল আমাকে কৃপণ বলেই জেনে এসেছ। কৃপণ কিছুটা আমি বটে। দেশের বাড়িতে আমার বিস্তর সম্পত্তি। এই শহরে এ বাড়িটা ছাড়াও আর একটা বাড়ি আছে। জি। স্ত্রী নেই, পুত্র নেই, মাত্র দুটি মেয়ে। ওদের বিয়ে দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ। একটা কথা বলবার লোক পাই না। ওই পেনশনের টাকা ওঠাবার জন্য যেদিন ট্রেজারিতে যাই, সেই দিনটি আমার বড় আনন্দের। আর যাই হোক, 2-4-5 জনের সাথে কথা হয়। এই দিনকানা পেঁচার মতো 24 ঘন্টা চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, এই বিনিময়ে তোমাকে কিছু কাজ করতে হবে। হুম। এই যেমন ধরো, বাজারটা করবে, আচ্ছা। আর আমার সঙ্গে দিন রাত গল্প করবে। মাঝে মাঝে নাটক টাটক পড়ে শোনাবে, অথবা অভিনয় করে দেখাবে। আচ্ছা। তুমি তো আবার নাট্যকার অভিনেতা দুই। কি হলো, চুপ করে আছো কেন? থাকবে তো? হ্যাঁ, বেশ, থাকবো। কিন্তু চাচা, হ্যাঁ, একটা কথা জানতে চাই। কি? এই বাড়িটা হঠাৎ দোতলা করছেন কেন? জানোই তো, আমার দুটি মেয়ে, রিনা আর মিনা। বড় মেয়ে রিনা, তার বিয়ে দিয়েছি চাটগাঁয়। হ্যাঁ হ্যাঁ, জানি। রিনার স্বামী কাশেম খান জমিদারের ছেলে, বিরাট বড়লোক, ব্যবসা ট্যাবসা করে, প্রচুর বিষয় সম্পত্তি। আচ্ছা, ছেলেপুলে তো এখনো হয়নি। আর হবেও না বোধহয়। আচ্ছা, মিনার কি খবর? সুখী আছে, সুখী আছে। ওর বর আকরাম ঢাকায় থাকে, সরকারি চাকরি করে, বিরাট বড় অফিসার। তা ওর ছেলেপুলে? এখনো হয়নি, বিয়ে তো হলো মাত্র, হ্যাঁ, এই 3 বছর।
যতদিন ছেলেপুলে না হয় দাম্পত্য জীবনে ততদিনই সুখ। এ আপনি কি বলছেন চাচা? ছেলেপুলে না হলে যে দাম্পত্য জীবনই অপূর্ণ। তা ঠিক, তা ঠিক, তবে ওরা সুখে আছে, আহ, এতেই আমি খুশি। অথচ মিনা যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন তারই সহপাঠী আকরামকে বিয়ে করতে চেয়েছিল বলে আপনি কিন্তু আপত্তি করেছিলেন। আরে ভুল মানুষ মাত্রই করে, ফরগেট দ্যাট চ্যাপ্টার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো ও বটেই। জানো নাট্যকার, জি? আমি ভুলের মাসুল দেবো বলেই এই বাড়িটা দোতলা করছি। মানে? আমি স্থির করেছি বেশি দিন তো আর বাঁচব না, মরার আগে আমার বিষয় সম্পত্তি দানপত্র করে যাব। 2 মেয়েকে 2টো বাড়ি দেবো। নদীর পাড়ের বাড়িটা দোতলা, তাই এ বাড়িটাও দোতলা করে দিচ্ছি, যাতে মেয়েরা আবার ভাবতে না পারে বাবা এক মেয়েকে একতলা বাড়ি দিল আর এক মেয়েকে দোতলা। জি, ভালোই করেছেন। যাকে, চলো ভেতরে যাই, একটু চা খাই গে। আচ্ছা। এসে এই নিন ঘোড়ার চাল, মন্ত্রী সামলান। তোমার ঘোড়া দিয়ে আমার মন্ত্রী ধরেছ? হ্যাঁ। আচ্ছা, এই না হাতি, এবার তোমার রাজা সামলাও হে নাট্যকার। তাই তো। কিস্তি মাত। আচ্ছা ঠিক আছে, বেশ, আরেক বাজি হোক। না হ্যাঁ? না না, আজ আর না, 11:30 বাজে। রিনা কাসেম ওরা এখনো আসছে না কেন? তাই তো। আচ্ছা, রমজান মিয়াকে বাস স্ট্যান্ডে না পাঠিয়ে আমাকেই তো পাঠালে আরে পারতেন। তোমাকে তো এক্ষুনি যেতে হবে রেল স্টেশনে। মিনা, তার বর আকরাম, ওরা যে ট্রেনে আসছে। ওহো, আমি তাহলে এক কাজ করি, আমি তো আর অপেক্ষা করতে পারছি না, আমি এক্ষুনি স্টেশনে যাই, আর যাবার সময় বাস স্ট্যান্ডটা হয়ে যাব নাকি? তার আর দরকার হবে না, তার আর দরকার হবে না। ওই কাশেম বাবাজি চাঁটগা থেকে লিখেছে ওরা ঢাকা অবধি প্লেনে আসবে। ঢাকায় কি যেন কাজ আছে, ব্যবসায়ী মানুষ তো, জি, বোঝো না কেন? জি। ওই ঢাকা থেকে বাসে আসবে, ও 0.5 ঘন্টা পর পরই তো বাস। হ্যাঁ। কোন বাসে আসবে কে জানে। ও তাই বুঝি এই 7 সকালেই রমজান মিয়াকে পাঠিয়ে বসে আছেন নাকি? সাবধানের মার নেই। হ্যাঁ, আমিও স্টেশনে একটু আগেই যাই, সাবধানের মার নেই। ঠিক। বাবা, বাবা, বাবা কোথায় গেলে? এই যে বাবা। রিনা এসেছিস? আয় মা আয়। থাক থাক, সালাম করতে হবে না। জামাই বাবাজিকে যে দেখছি না। এই যে আব্বাজান, আমি হয়েছে হয়েছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। কি ব্যাপার বাবাজি, তোমার শরীরটা? জানো বাবা, ও না ভীষণ মোটা হয়ে গিয়েছিল, এখন ডায়েটিং করছে। না 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 না, এইসব ভালো না, এইসব ভালো না। এই ডায়েটিং করার নামে নিজের শরীরকে ক্লেশ দেওয়ার কোনো অর্থ হয় না। কি আর করি আব্বাজান, গায়ে বেশি চর্বি থাকলে তো কাজকর্ম করতে অসুবিধা হয়। বাবা, তুমিও কিন্তু বড্ড শুকিয়ে গেছো। বলিস কি রে পাগলি মেয়ে, আরে ডাক্তার বলছে আমার নাকি 10 পাউন্ড ওজন কমানো দরকার। কোলেস্টেরল লেভেল নাকি দিনকে দিন বেড়েই চলেছে। তাই নাকি? আমাকেও ডায়েটিং করতে বলেছে, আমি ডাক্তারকে বলে দিয়েছি দেখো বাপু, তুমি ডাক্তার, আমি রোগী, ওষুধ দিয়ে রোগ সারাবে, ও রোগ সারাবার জন্য নিজের দেহটাকে আমি কষ্ট দিতে পারবো না। এই রমজান, মালপত্র সব সাবধানে তুলে রাখ। বাবা, এই রমজানটা বোকার হদ্দ, অকর্মার ঢেকি, ওকে তুমি ছাড়িয়ে দিতে পারো না? তাই এতদিনের পুরনো চাকর আছে, থাক না, বেচারা কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না। এখন যদি ওকে আমি ছাড়িয়ে দিই, বেচারা চাকরি পাবে কোথায়? হ্যাঁ, না খেয়ে মারা যাবে যে। এরাই বসে বসে খেয়ে তোমাকে ফতুর করে ছাড়বে বলে দিলাম। আপনাকে তো কতবার বলেছি আব্বাজান, চাটগাঁয় চলে আসুন, আমাদের ওখানে থাকুন। এই বুড়ো বয়সে আপনাকে আমরা একটু সেবা যত্ন করি। শুনে খুশি হলাম, কিন্তু বাবাজি, জামাই বাড়িতে গলগ্রহ হয়ে থাকাটা। তোমার কোনো কথা শুনবো না বাবা, এবার যাবার সময় তোমাকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। তোরা যা, হাত মুখ ধুয়ে নে, আমি রমজানকে কিছু নাস্তা টাস্তা দিতে বলি। নাস্তা আবার কেন? আমরা এখন সবাই ভাত খাবো। ও, রান্না হয়নি বুঝি? ভাত সবাই একসঙ্গেই খাবো, মিনাটাও আসুক। মিনা? হ্যাঁ রে, মিনার আকরামকেও আসতে লিখেছি আজকে। ব্যাপারটা কি বলো তো বাবা? তেহার নেই, পর্ব নেই, হঠাৎ 2 মেয়ে 2 জামাই সবাইকে আসতে লিখেছো কেন? মিনা আসুক, সবার সামনে কথাটা বলবো। ব্যাপারটা শুনতে কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে। হচ্ছে নাকি? আচ্ছা তাহলে বলেই ফেলি, আমি ঠিক করেছি
আমার দিন তো ঘনিয়ে এসেছে। এই বিষয় সম্পত্তি আমার যা আছে, ওদের দু বোনকে আমি সব লিখে দিয়ে যাব। সত্যি বাবা, কি মজা! ওগো শুনছো? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, আজ আমার বড় দুঃখ হচ্ছে। এমন আনন্দের দিনে আম্মি হুজুর নেই। জানো বাবা, হুম? মাকে না ও খুব ভালোবাসতো। হুম। গত বছর মা মরে যাবার পর টেলিগ্রাম পেয়ে ওর সে কি কান্না! শাশুড়ি মরে গেলে কোনো জামাইকে অমন ভাবে কাঁদতে দেখিনি আমি। তার রুহের মাগফিরাত কামনা করে আমি রোজ মোনাজাত করি। জানো বাবা, ও হুম? না মার মৃত্যু সংবাদ পাবার 7 দিন পর 1000 ফকির খাইয়েছে। 1000? কি বলছো গো? হুম? 2500-এর কম হবে না। ও। জানেন আব্বাজান, প্রথমে 2টো গরু জবাই করেছিলাম, শেষে ফকিরের ভিড় থেকে আমার তো মাথা খারাপ। তাড়াতাড়ি করে আরো 2টো গরু জোগাড় যা করে করেছো ভালোই করেছো বাবা, ভালোই করেছো। এখন ওসব কথা থাক। মিনাটা যে কেন এখনো আসছে না? আমার মনে হয় ও আসবে না। ও যা হিংসুটে, কেপ্পনের হাড়। 6 মাসেও একটা চিঠি লেখে না। ওই যে সেবার আমি একটা রিপ্লাই কার্ডে চিঠি লিখেছিলাম, তার উত্তর দেয়নি। হাই অফিসিয়ালসের বউ আমাদের মতো সাধারণ ব্যবসায়ী মানুষকে আত্মীয় বলে স্বীকার করতে বোধহয় প্রেস্টিজে বাধে। তোমার যেমন কথা, হাই অফিসিয়াল না কচু, কথাও মাইনে পায়। মাইনে যাই পাক, অফিস আরদালি পিয়ন ঠাটবার তো আছে। বিষ নেই সাপ তার কুলোপানা চক্কর, আমাদের সঙ্গে টেক্কা দিতে আসে। জানো বাবা, ও না একটা জাহাজ কোম্পানি খুলবে বলে ভাবছে। আচ্ছা। যদি খুলতে পারে তাহলে আকরামের মতো কত অফিসার ওর পিছে একটা চাকরির জন্য ফেউ ফেউ করে ঘুরবে। যাগে ওসব কথা যাগে। আমার দুটো মেয়ে, দুটো জামাই, তোরা সুখে থাক, ভালো থাক, এই আমি চাই। বাবা, বাবা, এই যে মিনা, এসে গেছিস মা। আয় আয়, হ্যাঁ, হয়েছে হয়েছে। শকুনের আয়ু নাম না নিতে নিতে এসে হাজির। আপা তুমি? আরে দুলা ভাইও যে। তোকে যেন চিনতেই পারি না মিনা। বিয়ের আগে তোকে বলতাম মুটকি, এখন যে শুকিয়ে হয়ে গেছিস শুটকি। মিনা বোধহয় কড়া ডায়েটিং করছে। জামাই বাবাজিকে দেখছি না। ও আসতে পারেনি বাবা, একটা কনফারেন্সে ওকে প্রিজাইড করতে হ্যাঁ, হবে। এটা কেমন কথা হলো? যে উদ্দেশ্যে তোদের ডাকা। উদ্দেশ্য মানে? বাবা তার বিষয় সম্পত্তি আমাদের দুবোনের মধ্যে ভাগ করে দেবেন কিনা। এখন তোমার বরটি তো এলেন না, কি করে কি হবে। শুভ কাজে বাগড়া দেয়া আকরাম মিয়ার একটা চিরকালের অভ্যেস। ভয় নেই দুলা ভাই, যেখানে আমি উপস্থিত আছি সেখানেও না থাকলেও কোনো অসুবিধে হবে না। যাগে বাবা, আমি কিন্তু 3 দিনের বেশি থাকতে পারবো কেন না। রে? ওদিকে আবার স্কুল খোলা। স্কুল? জানো বাবা, আমি ওখানকার চার্চ স্কুলে চাকরি নিয়েছি। আচ্ছা। স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি, অত টাকা রাখবি কোথায় মিনা? রাখার জায়গা না পেলে চিটাগাঙে দুলা ভাইয়ের বাসা তো আছেই। তবে দুঃখ হচ্ছে কি জানেন দুলা ভাই, চাকরিটা আমার শখের চাকরি, বেতন নি না। অনাহারি। ভালো 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 কাজই করছিস। তা এখন যা তো তোরা ঘরে যা, আমি খাবারের ব্যবস্থা দেখছি। আমরা মেয়ে বিবি যখন দুজনে এসে পড়েছি তখন বড় বেডরুমটা আমাদের, কি বলো গো? ছোট বেডরুমটা হলেই আমার চলে যাবে, তবে বড্ড গরম। ফ্যান আছে, ফ্যান আছে, সব ঘরই ফ্যান আছে। তাহলে আর কি, ল্যাঠা চুকিয়ে গেল। আচ্ছা বাবা, এখানে একটা এয়ার কুলার কিনতে পাওয়া যাবে অথবা ভাড়ায়? ও, এয়ার কুলার ছাড়া তুই ঘুমোতে পারিস না? আমার জন্য নয় বাবা, বলছিলাম আপার জন্য। দেখলে 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 বাবা, মিনাটা কেমন ঝগড়া শুরু করে দিয়েছে এসে। দেখলাম দেখলাম, সবই দেখলাম। আরে ও তোকে একটু চটাতে চায়, তো তুই চটিস কেন বলতো? অফিসারের বউ বলে দেমাগ কত, অমন কত অফিসারের বউ দেখেছি। এসো গো। হ্যাঁ, চলো। বাবা, তোমার ঘরে চলো, সিন্দুকটা খোলো। কেন রে? আমার গয়নাগুলো খুলে তোমার সিন্দুকে রাখবো। তাই তো, এই গা ভর্তি গয়না পরে একা একা ট্রেনে আসাটা তো উচিত হয়নি। দে দে দে, ওগুলো সব খুলে দে, আমি তুলে রাখি। এই যে নাট্যকার, জি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আড়ালে। হাড়ি পেতে ছিলে বুঝি? না না, আড়ি পাতার উদ্দেশ্যে নয়, নিজেকে আড়াল করে রেখেছিলাম এই জন্যে যে আপনারা পারিবারিক আলাপ আলোচনা করছিলেন। আরে তুমি তো আর বাইরের লোক নাও হে, এই পরিবারের তুমিও যে একজন সদস্য। উনি তোমার এখানে আছেন শুনে আমি একটু স্বস্তি পেলাম বাবা। দিনরাত তোমার কথা ভাবি, তুমি একেবারে একা। রমজান ভাই তো থেকেও নেই। আপনি কিন্তু বাবাকে ফেলে কোথাও যাবেন না নাট্যকার ভাই। যাবই না এমন কথা বলতে পারি না, তবে যতদিন সম্ভব থাকবো। ওই নাট্যকার, তুমি খাবার দাবার ব্যবস্থা হ্যাঁ, দেখো। দেখছি। আয় মা আয়, আমি তোর গয়নাগুলো তুলে রাখছি। ওকে শুনছো? ব্যাপারটা কি বলো তো? কি হলো?
কিসের ব্যাপার? বাথরুম থেকে গোসল করে বারান্দা দিয়ে আসার সময় জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম তোমার বাবা সিন্দুক খুলছেন, আর মিনা তার গা থেকে সব গয়না খুলে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে না? না। এই বুদ্ধি নিয়ে যে তুমি কি করে ব্যবসা করো? কেন, কি হয়েছে? বাবা বুড়ো মানুষ, মিনা তার গয়নাগুলো খুলে দিচ্ছে, হুম। বাবাও সরল মনে রেখে দিচ্ছেন। হ্যাঁ। নিজের গয়নাগুলো ফেরত নেবার সময় বাবাই ভুল করে কিংবা মিনাই হাত সাফাই করে মায়ের দু একটা গয়না এধার ওধার করবে। আচ্ছা, ঠিক বলেছো। তুমিও তোমার গয়নাগুলো ঠিক মিনার মতো ওই সিন্ধুকে রাখার ব্যবস্থা করো না। আমি পারবো না, আমার লজ্জা করে। কিসের লজ্জা? আমার গায়ে গয়না কোথায়? বলো কি, তোমার কানে হীরের দুল, গলায় 4.5 ভরি হার, 2 হাতে 8 ভরি খালি সোনার চুড়ি, আংটিগুলোর কথা নয় বাদই দিলাম। তুমি কি কানা? কেন কেন? মিনার গায়ের গয়নাগুলো খেয়াল করেছো? না তো। ওর কানে সোনার দুল, গলায় হীরের হার, হাতে বাউটি, আংটিগুলোও দামি। পরনে যে শাড়িটা, ওটার কাজ করাতে নিয়েছে 1000 টাকা। ঘুষের টাকা তো। আহা, খুশের টাকা তো। ওর বর আকরাম তোমার মতো একটা ঝুনো নারকেল নয়, ওদের শখ আছে, আহ্লাদ আছে। তা আমার মতো ঝুনো নারকেল যখন তোমার পছন্দ নয়, তখন আকরামের মতো একটা রসের চাল কুমড়োকে বিয়ে করলেই তো পারতে। কি চাই রমজান মিয়া? ও, খাবার দেওয়া হয়েছে, যেতে বলছে। তুমি যাও। ছি ছি ছি, মিনার সামনে যেতে আমার লজ্জা করে। আমার একটা শাড়িও নেই। কাতানটা পরে যাও। কাতান কেন, বেনারসিটা বার করে পরি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, উলি শিফনটাই পরো। পুলিশি ফোন আজকাল বাসা চাকরানিতেও পড়ে। তো মানালে পরবে না কেন? কি কি বললে? কাপড় পরলে আমায় মানায় না? পুরুষ চারটারই দোষ, নিজেরটা খারাপ আর পরেরটা ভালো না। মাপ চাই বাবা, মাপ চাই, তোমার সাথে আমি তর্ক করবো না। উফ, খিদে পেয়েছে, চলো এখন চলো। তুই যে কিছুই খেলি নে রিনা। রমজানের রান্না বোধহয় ভালো হয়নি। কে বললে ভালো হয়নি? পাবদা মাছের ঝোল, মুগের ডাল, মুড়িঘণ্ট, বেগুনি, চাটনি সব ভালো হয়েছে। ও আবার লাঞ্চ বাসায় খায় না, দুপুরে চাইনিজ মেরে দেয়। জানো বাবা, হ্যাঁ? আমি না খুব ভালো চাইনিজ রান্না করতে বেশ পারি। তো, রাতে রান্না কর, সবাই মিলে খাওয়া যাবে। ওরে বাবা, তবু ভাগ্যি যে সময় মতো আসতে পেরেছি। এগুলো আবার কি নিয়ে এলেন? এই দই, মিষ্টি আর শেরখানেক রাবড়ি। ইস, মিষ্টি আমার দু চোখের বিষ। আমি খুব ভালোবাসি। দিন না, আমাকে দিন, আমাকে দিন। নাট্যকার, তুমিও বসে পড়ো হে। জি, এই আপনাদের হয়ে যাক পরে। জানো, আজ রাতে চাইনিজ রান্না করবে মিনা। কি কি লাগবে ওকে বলে দে। নাট্যকার ভাই, হুম? দুপুরে খেয়ে দিয়ে বাজারে যাবেন। পেঁপে, বরবটি, গাজর, গলদা চিংড়ি, আর হ্যাঁ, দুটো বড় মুরগি, শসা, ঝিঙে, এগুলো সব আনবেন। জিরে, গোলমরিচ, হলুদ এগুলো লাগবে না? চাইনিজ রান্নায় এগুলো লাগে না, আমি জানি। যা যা লাগবে বলছি লিখে নিন। বলো। টেস্টিং সল্ট, সয়া সস, টমেটো সস, টমেটো সস। ভিনেগার, সাদাটা আনবেন কিন্তু। হুম। বাবার কিছু টাকা খসলো। টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন। হা, তা তো বুঝলাম, কিন্তু আমাদের এই মফস্বল শহরে এসব ইংরেজি মশলা কি পাওয়া যাবে? পাওয়া যাবে হে, পাওয়া যাবে। ওই চাঁদচুরের সেই যে খ্রিস্টান মহিলার দোকান, জি। ওখানে পাবে। ও, আচ্ছা। এই সেবার এসডিও সাহেবের বাড়িতে ডিনার খেয়েছিলাম, চাইনিজ ফুড। এসডিও সাহেবের বিবি রান্না করেছিলেন এগ ফ্রাইড রাইস। ও ভালো কথা, 4-5 হালি ডিম নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা। তুই উঠলি যে রিনা? এ বেলা পেট খালি রেখে উঠছি বাবা, ও বেলা ভরপেট চাইনিজ খেতে হবে তো। আমি উঠি। হ্যাঁ? আহা, তোমরা যে কেউই কিছু খেলে না। দুলা ভাই, আপনি উঠছেন কেন? রিনা আমার মায়ের পেটের বোন, 2 বছরের ছোট বড়। বনে বনে অমন খোঁজাখুঁজি হয়েই থাকে, এতেও মেয়েদের আনন্দ। আপনি না পুরুষ মানুষ? না না না, আমার পেট ভরে গেছে। একটুও ভরেনি। বসুন তো, মিষ্টিগুলো খান। না খেলে কান মলে দেব। জানেন তো, আমি শালি আর আপনি দুলা ভাই। আপনার কান মলে দেওয়ার অধিকার কিন্তু আমার জন্মগত। ওকে একটু দেখে শুনে খাওয়া তো মিনা, আমি একটু উঠি। খান দুলা ভাই। তুমি যখন বলছো। নাট্যকার ভাই, আপনি যাচ্ছেন কোথায়? বসে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আপনার একটুও পেট ভরেনি, তাই না দুলা ভাই? না, পেট ভরবে না কেন? আমি তো রীতিমতো বেশি খেয়ে ফেলেছি। আপা যে বললো চাইনিজ ছাড়া আপনার লাঞ্চ হয় না। ও, তোমার আপার কথা ছেড়ে দাও, একটু বাড়িয়ে বলে। তাই নাকি? আপনি তাকে প্রাণের চাইতেও ভালোবাসেন, সেটাও কি বাড়াবাড়ি? তা একটু বাড়াবাড়ি তো বটেই। আজকালের যুগে কি কেউ শাহজাহান হয়? অবশ্য তোমার স্বামীর কথা আলাদা। ঠিকই বলেছেন দুলা ভাই, আমার উনি কিন্তু শাহজাহানের চাইতেও বেশি ভালোবাসেন আমায়। ওরে বাবা, তাজমহল গড়ার প্ল্যান আছে নাকি? দুলা ভাই, হ্যাঁ? আপনি কি চান আমি মরে যাই? আমি বুঝি তাই বললাম। তাই তো বললেন। মমতাজ রূপী এই মিনা যদি মরে না যায়, তাহলে শাহজাহান রূপী আকরাম প্রেমের স্মৃতিসৌধ তাজমহল কি করে গড়বেন? তাজমহল গড়ে উঠেছিল বিচ্ছেদের পরে,
বিচ্ছেদের মহল না বানিয়ে মিলনের মহল বানালেই তো হয়। তার মানে? তাজমহল না বানিয়ে একটা মিনামহল বানালে কেমন হয়? ও মিনামহল হবে। গুলশানে জায়গা কেনা হয়েছে, হুম। হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের টাকাটা পেলেই। ও, ধার কবজা করে কি আর মহল হয়? বড় জোর একটা মাথা গোজার ঠাই হতে পারে। তোমার গেলা হলো? হুম। একটু মার্কেটিং এ যাবো ভাবছিলাম, ও, সময় হলে এসো। বলে দিন দুলা ভাই, ছোট গিন্নির সঙ্গে কথা হচ্ছে, সময় হতে দেরি লাগবে। শালির কথায় আগুন নিয়ে খেলে ঘর পোড়াতে আমি চাই নে। আসি গো। আপনি যে কিছু খেলেন না নাট্যকার ভাই। না, আমার খাওয়া হয়ে গেছে। কি যে খান আপনারা, চড়ুই পাখির মতো। ইচ্ছে করলেই সবগুলো মিষ্টি আমি এক্ষুনি খেয়ে ফেলতে পারি। তুমি বড়লোকের বউ, বেশি খেয়ে অভ্যস্ত। আমি গরিব নাট্যকার, কম খাওয়াই অভ্যেস। ওসব বাজে কথা শুনবো না। আসুন দুজনে মিলে এই মিষ্টিগুলো শেষ করি। আহা, এ কি করছো? আরে নিন এই, না, এই, আর নিন, পারবো না। নিন, নিন। না না ভাই, আর পারবো না। খান। আহা, রাবড়ি দিও না, ও আমার সইবে না। নিন। আশ্চর্য, আহা, দেখো দেখিনি কাণ্ড। এই নিন, বোড়ের চাল দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনার রাজাকে আমার দুটো বোড়ে এমন ভাবে ছেঁকে ধরেছে, কিস্তি মাত হবেই। বোড়ের চালে কিস্তি মাছ করে দিলে? আচ্ছা, আজ আপনার কি হয়েছে বলুন তো? পরপর দুবার হেরে গেলেন। না না নাট্যকার, আমি হারবো না। আমি জীবনে হারিনি। হার কাকে বলে আমি জানি না। জয়ের তো কোনো সম্ভাবনাই দেখছি না। আচ্ছা নাট্যকার, তুমি বলো তো আমার কি করা উচিত? কিসের কি করা উচিত? এই বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা। আপনার দুটি মেয়ে সমান সমান দিয়ে দেবেন। সেটা কি উচিত বিচার হবে? যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত, কি বলো? দেখুন, আমার যদি পাওনা হয় 12 আনা হ্যাঁ। আর প্রয়োজন হয় 16 আনা, হ্যাঁ। তাহলে কি আপনি আমায় 16 আনা দেবেন? তাই তো দেওয়া উচিত। তাহলে যার পাওনা 16 আনা অথচ প্রয়োজন 12 আনা, তাকে কি দেবেন? 16 আনা না 12 আনা? তুমি আমায় চিন্তিত করে তুললে নাট্যকার। আমাকে একটু ভাববার সময় দাও। আজ আর খেলা নয়, রাত অনেক হলো, শুতে যাও। বেশ, যাচ্ছি। আচ্ছা, রমজানকে বলবো আপনার দুধ রুটি পাঠিয়ে দিতে। না, থাক। সে কি, রাতে আমরা সবাই চাইনিজ খেলাম, আপনি খেলেন না, দুধ রুটিটুকুও খাবেন না? খিদে নেই নাট্যকার, তুমি যাও, আমি শুয়ে পড়ি। আর ওরা শুলো কিনা একটু তদারক করে যেও। আচ্ছা, আলোটা নিভিয়ে দিলাম। দাও। আপনি জামাই বাবাজি এই অন্ধকারে একা একা, ঘুম পাচ্ছে না বুঝি? ঘুম পাচ্ছে কি পাচ্ছে না তার জন্য আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে নাকি? না না না, তা নয় তা নয়, এমনি মানে মিছে কৌতূহল। কৌতূহল দমন করুন, তাতে উপকার হবে। নইলে নইলে? আপনি উটকো মানুষ, আমার শ্বশুরের ঘাড় ভেঙে খাচ্ছেন। জানেন তো বাড়ির সূত্রে আমার শ্বশুরের সব সম্পত্তি আমাদের। আমরা কেউ চাই না যে আমাদের সম্পত্তিতে এবং আমাদের পারিবারিক ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তি নাক গলাক। আপনি এখান থেকে যাবেন কবে? চৈত্র সংক্রান্তির পরে। পঞ্জিকা থেকে দিনক্ষণ ঠিক করে রেখেছেন নাকি? যাত্রার দল থেকে সংক্রান্তির পরেই ডাক আসবে, তখন ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবেন না। আর এখন তাড়িয়ে দিলেও আমি যাব না। হোয়াট ডু ইউ মিন? এক গ্লাস লেবুর শরবত এনে দেবো? কেন? শুনেছি লেবুর শরবত খেলে নেশাটা কেটে যায়। আমি যে নেশা করেছি সেটা বুঝলেন কি করে? আমি যাত্রা দলে কাজ করি, গন্ধটা আমার কাছে অপরিচিত নয়। পরিচিত গন্ধ তো পেলেন, একটু টেস্ট করবেন নাকি? বিলেতি জিনিস, বরফ নেই, শুধু প্লেন ওয়াটারের সাথেই। ক্ষমা করবেন বাবাজি, আমি যাত্রা দলের লোক, লোকে ফাত্রা বলেই জানে, তবু মাত্রা ছাড়াতে চাইনে। আপনি শুতে যান, চলি। স্যার মন দিয়ে গেল। ধন্যবাদ প্রভু। ও নাট্যকার ভাই, শুনছেন? ও নাট্যকার ভাই, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি? হ্যাঁ, উঠেছি সেই কাক ভোরে, কাজকর্ম নেই তাই শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। তবুও আপনাকে একবার বাজারে যেতে হবে। রমজানকে পাঠালে হয় না? মিনা যখন বাজারে যেতে বললো, তখন তো রমজানের কথা বলেননি। বাজার থেকে কি কি আনতে হবে বলুন?
2.5 ঘি, লিখে নিন। 5 সের পোলাওয়ের চাল, 5 সের খাসির গোশত, 5টা মুরগি, 10 টাকার গরম মশলা, 100 টাকার মিষ্টি, বড় রুই মাছ পেলে একটা, তাছাড়া সর্বনাশ, এত সব দিয়ে কি হবে? চাইনিজ ফুডের জবাবে একটা মোগলাই খানা থ্রো করতে হবে। ওর পরিচিত কিছু বন্ধু বান্ধব এই শহরে আছেন, আজ রাতে পার্টি হবে। প্রমাণ করতে হবে অফিসারের বউয়ের চাইতে বিজনেসম্যানের বউ কম যায় না। বুঝলাম। ভালো কথা, হারমোনিয়াম তবলার জোগাড় করবেন। কিছু গায়ক গায়িকা আসবে কি না? নিজের ইচ্ছায় বিয়া বইলি খাবি লইলি নিজের ইচ্ছায় বিয়া বইলি খাবি লইলি তিরিশ কইরা ঘর ছাড়লি জিনিস পাইলি কি উইজান জিনিস পাইলি কি উইজান জিনিস পাইলি কি উইজান জিনিস পাইলি কি অনন্ত লইতে বালা লইতে আরো লইতে না অনন্ত লইতে বালা লইতে আরো লইতে না পাঁচশোটে হার কাবি লইতে মহারানের হাত রাতে ফুল গান রে ওই রাতে ফুল কি হলো কি হলো? কথা বলতে পারিস না, তবে কথা বলার এত শখ কেন? হলো কি? আপনারা বন্ধ করুন, আপনারা গান বাজনা বন্ধ করুন। নাট্যকার ভাই এদিকে আসুন, বাবার শরীর হঠাৎ খারাপ করেছে, শীঘ্রই আসুন। শীঘ্রই চলো। না না, হার্ট অ্যাটাক না, প্রেশারটা বোধহয় বেড়েছে, মাথাটা হঠাৎ ঘুরে গেল। ছি 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 ছি, এতগুলো গণ্যমান্য লোক এসেছেন, কি সুন্দর পার্টি হচ্ছিল, সব কিছু নষ্ট হলো, খানা দানা পড়ে রইলো। তোকে তো ডাকিনি আপা, তুই যা। আমি তো যাবই, আমি না গেলে বাবার কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবি কি করে? আপা, মিনা, একটু চুপ করো মিনা, জানোই তো তোমার আপার মেজাজটা একটু কড়া। ড্রয়িং রুমে এখনো মেহমানরা সব আছেন। তোরা ঝগড়া করিস নে মা, যা যা তোরা যা আনন্দ ফুর্তি কর গে, আমি ভালো আছি। চলো চলো সবাই চলো। মিনা তুমি এসো এসো। এসোই না। নাট্যকার চাচা, কেমন বুঝছো? কিসের? তোমার মাথার এই বুদ্ধি নিয়ে নাটক লেখো? অন্তর্দৃষ্টি নেই, অভিজ্ঞতা নেই। অনুভূতি তো আছে। অনুভূতি দিয়ে তোমরা যা করো তাতে একটা কিছু সৃষ্টি হয় বটে, কিন্তু মহৎ সৃষ্টি হয় না। দেখুন, মহৎ স্রষ্টা 2-4 জন ক্ষণজন্মা পুরুষ, তারা কালে ভদ্রে আসেন। আমাদের মতো গড্ডলিকা প্রবাহের কচুরিপানা তারা নন। তারা পাকে জন্মালেও পঙ্কজ পদ্ম। নাট্যকার, তুমি নিজেকে ছোট ভাবছো, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছো। মিথ্যে কথা বলে নিজেকে বড় ভাবার মতো সুপিরিয়রিটি কমপ্লেক্স আমার জীবনে যেন কোনোদিনই না আসে চাচা। গুড। কি করছেন আপনি? একটা বই পড়ছি মনস্তত্ত্বের। পাগল হবার আর বাকি নেই দেখছি। কি বলতে এসেছো বলো। আচ্ছা, মোগলাই খাবারের বদলে কি পাল্টা জবাব দেয়া যায় বলুন তো? নাকের বদলে নরুন মন্দ হবে না। বুঝিয়ে বলুন। তুমি বাড়ির সবাইকে কাপড় চোপড় কিনে দাও, তাতে তোমার অফিসের স্বামীর ইজ্জত বাড়বে। আমিও সেই রকমই ভাবছিলাম। বাবাকে বলে এই হীরের হারটা সিন্দুক থেকে বার করে এনেছি। বলেছি পরে এক জায়গায় বেড়াতে যাব। এই হারটা আপনার কাছে গচ্ছিত রেখে 1000 টাকা আমায় ধার দিন না। 2000? সবাইকে আমি কাপড় চোপড় দেব না। আমার যে শাড়িটা দেখে রিনা হিংসে করে, ঠিক সেরকম একটা শাড়ি কিনে এনে দিন, আমি ওকে প্রেজেন্ট করব। কিন্তু না না, আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। প্লিজ হারটি নিন, 2000 টাকা দিন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। টাকা দিতে হবে না, আপনি শাড়িটা কিনে আনুন, এক্ষুনি যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। রিনা বা, তুই আমাকে চিনিস নে। তোদের সবার অমতে যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে আমি কিছুতেই ছোট হতে দেব না। মিনা, মিনা, শিগগির এদিকে আয়, বাবা যেন কেমন করছে। ওগো, তুমি শিগগির একজন ডাক্তার নিয়ে এসো। দুলা ভাই আপনি শীঘ্রই যান, আমি বাবার ঘরে যাচ্ছি। কি গো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, ডাক্তার আনো গিয়ে। ডাক্তার আনতেই হবে? কি বলছো তুমি? যে যেতে বসেছে তাকে আর টানাহেটা করে লাভ কি? বরং একটা উকিল ডেকে আনি, দানপত্রটা লেখা হয়ে যাক। কে?
ডাক্তার? এসো এসো। খলিল সাহেব, আমি ডাক্তার নই, আমি হামিদ উকিল। হামিদ উকিল? তুমি এখানে অসময়ে? অসময় কোথায়, এটাই তো আসল সময়। আমি যে কিছুই বুঝতে পারছি না। আপা, তুই বাবার দিকে খেয়াল রাখিস, আমি ডাক্তার ডেকে আনছি। হামিদ চাচা, আপনি? তোমার বর কাসেমের সাথে পথে দেখা, বলল ডাক্তার আনতে যাচ্ছি। বুঝলাম তোমার বাবার শেষ সময় উপস্থিত। হামিদ, তুমি এসেছো, ভালোই করেছো। জি হ্যাঁ, কদিন আগেও আপনি আমার সঙ্গে আলাপ করেছিলেন 2 মেয়ের নামে সম্পত্তি দানপত্র করবেন। আমি মুসাবিদা করেই রেখেছি, আপনাকে পড়ে শোনাই। রদবদল করতে হলে করে এখনই সই করে হ্যাঁ দিন। উকিল, কিছুটা রদবদল করতেই হবে। আগে যা ভেবেছিলাম, যা বলেছিলাম, সব ভুল। ঠিকই বলেছো বাবা। মিনা না তোমাকে দু চোখে দেখতে পারে না, শুধু মুখেই ফটর ফটর। আসলে আমি ছাড়া তোমাকে আর কেউ ভালোবাসে না। অবশ্য তোমার জামাইয়ের কথা আলাদা। আসুন আসুন ডাক্তার সাহেব, আসুন। মিনা, এ কি কাণ্ড করেছো! হার্টের পেশেন্ট তোমার বাবা, স্ট্রোক হয়েছে, আর তুমি কিনা ধরে এনেছো করিমউদ্দিন হোমিওপ্যাথকে। ডক্টর ইসলাম তার চেম্বারে নেই, তাই গলির মোড় থেকে কলিম সাহেবকে আমি। থামুন, থামুন আপনারা। একটা লোক মরতে বসেছে, কোথায় তোর দাফন কাফনের ব্যবস্থা করবেন, নামাজে জানাজা করবেন, তা না আপনারা হাসছেন। ছি 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 ছি। কাসেম বাবা, জি আব্বাজান। তুমি কি নামাজে জানাজার জন্য মুসল্লিদেরও দাওয়াত করে এসেছো? শুধু তাই নয়, জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটা ঘোড়া গাড়ি এসে দাঁড়ালো, ছাদের উপর মরার খাটিয়া। গেট আউট, আই সে গেট আউট, অল অফ ইউ। দানপত্রটা তাহলে আমি করব হামিদ, আজ নয়। এরা সবাই চলে যাবার পর তুমি একদিন আসবে। বাবা, কোনো কথা শুনতে চাই না। বাবা! চুপ করো। আব্বাজান। Shut up! এই যে মিনা, মিনা শাড়িটা নিয়ে এলাম, দেখো তো শাড়ি? পছন্দ হয় কিনা। কিসের শাড়ি? কার শাড়ি? আপাকে প্রেজেন্ট করবো বলে। আমাকে আমাকে তুই অপমান করবি? আমাকে আর কত অপমান করবি? আহা, কত ছিঁড়ে অপমান ফেলো না, করবি তুই? এই অত দামি শাড়িটা ছিঁড়ে ফেলো না। আর এক মুহূর্ত এখানে না, রিনা, শোনো। চলো এক্ষুনি চাটগায় ফিরে যাবো। না, এখানে না বাবা। বলেছি বাবা! তো, তোমরা চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। নাট্যকার সবাই চলে গেছে? হ্যাঁ, তোমার হাতে সুটকেস দেখছি যে। আমিও যাচ্ছি। তোমার তো যাওয়া হবে না নাট্যকার। শেষ দৃশ্যটা না দেখে তুমি যেতে পারবে না। আমি বাইরের লোক, আপনাদের পারিবারিক ব্যাপারে থাকতে চাইনি। না চাইলেও তোমাকে থাকতে হবে। তোমার যে এখনো কিছুটা ভূমিকা রয়েছে। জি, সুটকেসটা রাখো। সেদিন হেরে যাবার পর আর দাবা খেলিনি, আজ আবার খেলবো। আমি কোনো দিন হারিনি নাট্যকার। সেদিন তুমি আমার ঘুঁটি চুরি করে হারিয়েছিলে। আপনি ধরতে পেরেছিলেন? শুরুতে ধরতে পারিনি, পরে পেরেছিলাম। আজ বসো, এক হাত হয়ে যাক। দাবার চালের ফাঁক আজও আপনি ধরতে পারবেন না। সব ফাঁকি আমি ধরে ফেলেছি নাট্যকার, আর কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। বসো, তোমাকে বসতে হবে, খেলতে হবে, আর আমাকে জিততেই হবে। মিনা, চৈত্র মাস এসে গেল, আমাকে যাত্রার দলে চলে যেতে হবে। সারা জীবনের সঞ্চিত টাকার সিংহভাগ আমি তোমাকে ধার দিয়েছিলাম, সত্তর ফেরত পাঠাও। ইতি নাট্যকার। ভাই নাট্যকার, হীরের হার গচ্ছিত রেখে যে 2000 টাকা নিয়েছিলাম তা শোধ করার ইচ্ছে আমার আছে, তবে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিতান্তই যদি অপেক্ষা করতে না পারেন তবে ওই অভিশপ্ত হারটা বিক্রি করে দেবেন এবং উদ্বৃত্ত টাকা যথাসময়ে আমাকে পৌঁছে দেবেন। তাতে আমার উপকারই করা হবে, কারণ হীরের হারের চাইতে নগদ টাকাই আমার বেশি দরকার। ইতি মিনা। হাসছেন কেন পোদ্দার মশাই? অভিনয় করবার আর জায়গা পেলেন না,
7 পুরুষ ধরে সোনার উপর কারবার করি, আর আমার চোখে ধুলো? জানেন, এটা হীরের হার নয়, হ্যাঁ? কাঁচের টুকরো বসানো ইমিটেশন। বলেন কি? আকাশ থেকে পড়লেন যে। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কি জানেন না জানেন তা তো আমি জানতে চাই না। এসব কি বলছেন আপনি? ও যাদের জানাবার তাদের জানাবেন। বাবা মাখন, থানায় একটা ফোন করে দে তো বাবা। পোদ্দার মশাই, বিশ্বাস করুন, আমার অন্যায় হয়েছে। বিশ্বাস করুন আপনি, আপনাকে ঠকাবার জন্য আমি আসিনি। 2000 টাকার বিনিময়ে এটা আমি গচ্ছিত রেখেছিলাম। এসব কথা থানার দারোগা সাহেবকে বলবেন। হ্যাঁ? বেটা পালালো দেখছি। এই ধর 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 ধর, মাখন মাখন ধর বেটাকে, ধর, পালালো পালালো, ধর বেটা, মাখন ধর 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 ধর। আরে, নাট্যকার যে, কি ব্যাপার, কোথায় চললেন? ঢাকা। আপনি? ঢাকাতেই একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারে ধরা করা করতে যাচ্ছি। তা আপনার কি ব্যাপার? হ্যাঁ, মাথায় ব্যান্ডেজ? গাড়ি চাপা পড়েছিলাম, তাও অ্যাম্বুলেন্সের গাড়ির নিচে। ড্রাইভার দয়া করে হাসপাতাল অবধি তুলে নিয়েছিল, ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিয়েছে। তা ঢাকায় কেন হঠাৎ? যাত্রা গান গাইতে বুঝি? হ্যাঁ, ওরকমই একটা কেস। এটা আকরাম সাহেবের বাড়ি না? জি, কিন্তু সাহেবের সঙ্গে দেখা হবে না। কেন? ঘরের কথা পরের কাছে কি করে বলি বলুন? আজ 3 দিন পরে সাহেব বাড়ি ফিরলেন। মাঝে মাঝে সাহেব এমন গায়েব হয়ে যান, বেগম সাহেবের সে কি কান্না! দেখো, আমি ওদের আত্মীয়। গিয়ে বলো আমার কথা যে। না না, এখন কথা বলতে গিয়ে মার খেতে পারবো না। তাহলে আমি দেখছি। জাহান্নামে যাক তোমার সংসার। মিনা, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি বড্ড বাড়াবাড়ি করছো। সব মানুষেরই সহ্যের একটা সীমা আছে। আজ 1.5 বছর তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কি করে যে সংসার চালাচ্ছি। সংসার চালাতে না পারো, চলে যাও। চলে যাব? কেন চলে যাব? ভালোবাসার ভান করে মিষ্টি কথায় ভুলিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে। ভাত দিতে পারো না, সংসার চালাতে পারো না। কেন পারি না? কেন পারি না তা কি একবার ভেবে দেখেছো? আজ আমার চাকরি নেই। তোমার চাকরি নেই সেটা কি আমার দোষ? আমি তো তোমাকে ঘুষ খেতে বলিনি। মুখে না বললেও তোমারই জন্য বাধ্য হয়ে আমি ঘুষ খেতাম। সামান্য যে কয়টা টাকা পেতাম তাতে তোমার চলতো না। তোমার চাইতে অনেক কম লেখাপড়া জানা লোক তোমার চাইতে অনেক বেশি রোজগার করে। তারা চুরি করে, ঘুষ খায়। অক্ষমের সান্ত্বনা। সত্যি কথা অপ্রিয় শোনাবে জানি। শাড়ি, গয়না, লিপস্টিক, বড়লোকি চাল, এগুলো মেটাবার জন্য আমাদের সংসারের অভাব কোনোদিন দূর হয়নি। অভাবে পড়ে আমার স্বভাব নষ্ট করেছি, ঘুষ খেয়েছি, চাকরি হারিয়েছি। অথচ তুমি কোনোদিন খোঁজ নিয়ে দেখোনি যে সংসার কিভাবে চলে, কোথা থেকে আসে টাকা। আমার গয়নাগুলো বিক্রি করেছো, আসবাবপত্র বিক্রি করেছো, ভাড়াটে বাড়িতে ভাড়াটে ফার্নিচার নিয়ে এই সংসার। এই সংসারের হাল আমি ধরতে পারবো না, ভেসে যায় যাক। আমাকে অনিশ্চিত অন্ধকারের মধ্যে ছুড়ে দিয়ে সংসার ভাসিয়ে দিতে লজ্জা করে না তোমার? তুমি একটা কাপুরুষ। মিনা, যারা দুর্বল, ভীরু, অক্ষম, তারাই শুধু চোখ রাঙায়। বউয়ের গয়না বিক্রির টাকায় মদ খেতে, জুয়া খেলতে লজ্জা হয় না তাদের? মদ খাই আমি দুঃখ ব্যথা ভুলে থাকার জন্য, জুয়া খেলি ভাগ্যকে ফেরাবার জন্যে। মদের মাঝে ডুবে থেকে তুমি দুঃখ ভুলতে চাও। বলতে পারো আমার দুঃখ আমি ভুলবো কেমন করে? জুয়া খেলে তুমি ভাগ্যকে ফেরাতে চাও, কিন্তু বলতে পারো আমি ভাগ্য ফেরাবো কি করে? তোমার মান সম্মান বজায় রাখতে আমি বাপের বাড়িতে গিয়ে হাজারো মিথ্যে কথা বলেছি। ধার করা শাড়ি পরে স্ট্যাটাস বজায় রেখেছি। ইমিটেশনের গয়না পরে আমি সবার চোখে ধুলো দিয়েছি। বাপের বাড়ি থেকে এত অভিনয় করেও কি পেলে? দিয়েছে তো দূর দূর করে দাঁড়িয়ে। আমি নিজে অপমানিত হয়েছি, কিন্তু কিন্তু আমি তোমার মান বজায় রেখেছি। আমার মান বজায় রাখতে তোমায় কে বলেছিল? স্বামীর মান অপমানের মধ্যে যে স্ত্রীর মান অপমান, এ কথা তোমার মতো ইতর স্বামী বুঝবে না। মিনা, চোখ রাঙালেও তোমাকে আমি আর টাকা দেব না। আমি একজনকে প্রতারণা করেছি, যেভাবে পারি আমি তাকে টাকা ফেরত দেবই। আপোষে টাকা না দিলে জোর করে নেব। গত পরশুদিন তুমি আমাকে মারধর করে টাকা নিয়ে গেছো, আর আমি তোমায় টাকা দেব না, মেরে ফেললেও না। কই দাও, সুটকেসের চাবিটা দাও দেখি। কাপড় সেলাই করে, স্কুলে মাস্টারি করে, প্রাইভেট টিউশনি করে
এই কটা টাকা আমি জমিয়েছি, যাকে আমি প্রতারণা করেছি তাকে দেব বলে। টাকা আমি তোমাকে দেব না, কিছুতেই না। দাও না দাও না মিনা, এই দা দিয়ে তোমায় কেটে টুকরো টুকরো করে ফেলবো। না। দাঁড়াও 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 বলছি। কে আপনি? আমাকে আমাকে চিনতে পারবে না ভাই। তোমার স্ত্রী মিনা আমায় যে হীরের হার দিয়েছিল সেটা আমি বিক্রি করেছি। 3000 টাকা পেয়েছি। 2000 আমি ওকে আগে দিয়েছি। এই নাও বাকি 1000 টাকা। 1000 টাকা? কই দিন, দিন আমায় দিন। না না, ওকে আপনি টাকা দেবেন না, টাকা দেবেন না। জুয়া খেলে সব টাকাও নষ্ট করবে। এই 1000 টাকা নিয়ে যাচ্ছি, কপাল ভালো থাকলে 10,000 টাকা নিয়েই ফিরবো। টাকাগুলো এভাবে আপনি নষ্ট করলেন কেন? জানি না কেন, হঠাৎ আমার মনে হলো একটা ক্ষুধার্ত পশুর হাত থেকে 1000 টাকার বদলে যদি তোমায় প্রাণে বাঁচাতে পারি তাহলে সে যাক। এই নাও মিনা, তোমার হীরের হার। না না, এটা হীরের হার নয়, হীরের হার নয়, এ যে নকল। আমি সবই জানি, কিন্তু না মিনা, আমার কিছুই বলার নেই। যাওয়ার আগে শুধু এইটুকুই বলে যাব, আল্লাহ তোমার মন থেকে মিথ্যে আত্ম অভিমানের অহংকার দূর করুন। শুনুন, বলো। বাবা কেমন আছেন? তিনি সুস্থই আছেন। আর কিছু বলবে? না। জানো মিনা, তোমার বাবা যে দানপত্র করবেন বলছিলেন তার কদ্দূর কি হলো জানার জন্য রিনা খুবই আগ্রহী। চাঁদগা থেকে পরপর কয়েকটা চিঠি লিখেছে। আচ্ছা, তুমি কিছু জানতে আগ্রহী নাও? না। তবুও তোমার জেনে রাখা উচিত, তোমার বাবা গ্রামের বাড়ির বিষয় সম্পত্তি একটা এতিমখানার নামে দান করেছেন, আর শহরের 2টো বাড়ি মূক ও বধির স্কুল করবার জন্য দিয়ে দিয়েছেন। অথচ আমরা চিরকাল তোমার বাবাকে কৃপণ বলেই জানতাম। যাকে চলি। শুনুন, একটা কথা রাখবেন? বলো। এখানে এসে যা দেখলেন, যা শুনলেন, তা আপনি কাউকে বলবেন না। কথা রাখতে পারবো না, কারণ আমি নাট্যকার। এমন সুন্দর একটা নাটকের প্লট আপনার মনের মাধুরী মিশায়ে জনসমক্ষে তুলে ধরার লোভ আমি সংবরণ করতে পারবো না। আমার এই ইচ্ছাকৃত ত্রুটিটুকু নিজ গুণে ক্ষমা করো। এতক্ষণ নিজ গুণে ক্ষমা করবেন নাটকের অভিনয় শুনলেন। রচনা আশিস কুমার লৌহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খলিল, আব্দুল মালেক খান, কাশেম, এস.এ. আবুল হায়াত, আকরাম, ফিরোজ ইফতেখার, পোদ্দার মনিরুল ইসলাম বাদল, উকিল এম.এ. সামাদ, চাকর রশিদুল হক, রিনা, সাইদা গফ্ফর, মিনা, মনোয়ার সুলতানা এবং নাট্যকার আশিস কুমার লৌহ। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।